হেই, আমি অভি আর আপনারা দেখছেন 3PM ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকে নতুন স্টোরি। সকাল সকাল ফোনটা আসতেই মনটা চনমনে হয়ে উঠল। নীল ফোন করেছে। কালকে সকালের মধ্যেই ও এসে পৌঁছাচ্ছে। ফোনে বেশি কথা বলতে পারেনি ব্যস্ততার জন্য। যা কথা বলবে কাল এসেই বলবে। ফোন রাখার পর থেকে হুড়মুড়িয়ে ছোটবেলার স্মৃতি আসতে শুরু করেছে মাথায়। নীল আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা বলতে সেই সময় যখন শৈশবের গন্ধ লেগেছিল গায়ে। যান্ত্রিক জীবনের কৃত্রিমতা তখনও ঘুম পোকার মতো খেতে শুরু করেনি ভেতরটা। যখন জীবন মানে শুধু হেসে খেলে বাঁচতে থাকাটাই ছিল মূল কথা। নীলের ঠাকুমার মারা যাওয়ার পর ওর কাকার বাড়িতে থাকবে সিদ্ধান্ত নেয়। কলকাতায় ছিল ওর কাকার বাড়ি। ঠিকানা জানা ছিল না ঠিক করে। ও যেদিন চলে যায় সেদিন সকালে দেখাও হয়নি ওর সাথে। ও নাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিল তালতলায়, যেখানে আমাদের প্রথম বন্ধুত্ব হয়। আসলে নীল জানতই না আমি ইচ্ছে করেই যাইনি সেদিন। যারা ফেলে রেখে যায় তাদের যত না কষ্ট হয়, যাদের ফেলে রেখে যায় তাদের কষ্টটা অনেক বেশি। সেই নীলের সাথে যে আবার কোনোদিন দেখা হবে সেটা কোনোদিন ভাবিনি। আমার নাম্বারই বা পেল কি করে, সেটাও আমার কাছে এক প্রশ্ন। যাই হোক, নীল আসছে এটাই বড় কথা। অত ভাবনা চিন্তা করেই বা কি হবে। পরদিন সকাল সকাল কলিং বেলটা বেজে উঠল। আমি তখনও বিছানায়। আসলে মাঝে মাঝেই ল্যাবে মাঝরাত অবধি কাজ করতে হয়। বাড়ি ফিরে সেই ক্লান্তি শরীরে চাকিয়ে বসে। তখন ঘুমের সময়সীমা মাঝে মধ্যেই চুক্তি ভঙ্গ করে। বিধু মানে আমাকে দেখভাল করে যে ছেলেটা দরজা খুলে দিল। ওকে অবশ্য আগে থেকেই বলে রেখেছিলাম। কিছুক্ষণ পর আমি উঠে এলাম কোনো মতে ফ্রেশ হই। নীলকে এতদিন পর দেখব, ধৈর্য কুলিয়ে উঠতে পারছিলাম না। বসার ঘরে বসেছিল নীল, হাতে সকালে নিউজ পেপার। ওকে চিনতেই পারিনি প্রথমে। সেদিনকার রোগা প্যাংলা ছেলেটা রীতিমতো আকর্ষণীয় শারীরিক গঠনের অধিকারী হয়ে গেছে। উচ্চতাও বেড়েছে অনেকটাই। মুখ ভর্তি ঝাঁকড়া গোপদারি, শুকনো ঝাঁকড়া কোকড়া চুলটাই যা একই আছে। নীল মুখ তুলে তাকালো। আমাকে দেখেই একগাল হেসে জড়িয়ে ধরলো আগের মতোই। আরে সমীরন, কতদিন পর বলতো। আমি তো ভাবিনি আবার কোনোদিন দেখা হবে আমাদের। সেই মাধ্যমিকের সময় কলকাতায় চলে গেলি, তারপর থেকে তো যোগাযোগই বন্ধ হতে লাগলো আস্তে আস্তে। কোথায় ছিলি ভাই এতদিন? আরে সে ভাই অনেক গল্প। আমার জীবনের গল্প শুনতে হলে পুরো একটা দিন চলে যাবে, বুঝেছিস। সব ধীরে ধীরে আস্তে আস্তে হবে বৎস। আচ্ছা, তার আগে পরিচয় করিয়ে দিই তোর সাথে, এই যে বাচ্চাটার। তুই হয়তো এতক্ষণ খেয়াল করিসনি ওকে, আসলে এত শান্ত। এই নিশি, এদিকে আয়। আমি এতক্ষণ পর টের পেলাম ঘরে আরেকজনের উপস্থিতি। মন্থর গতিতে এগিয়ে আসছে একটি মেয়ে। সবে হয়তো কিশোরী থেকে যুবতী হবার পথে প্রথম পদক্ষেপ রেখেছে। মেয়েটি প্রচণ্ড শান্ত। মেয়েটা এতটাই নিচু করে রয়েছে যে মুখটা দেখতে পেলাম না। এই নিশি, কাকা মা আসলে এত লাজুক না, নতুন দাদাকে দেখে লজ্জা পাচ্ছে। আরে শোন না, ও আমার মতনই আরেকজন দাদা, তাকা এদিকে। মেয়েটি অর্থাৎ নিশি এতক্ষণে মুখটা তুলল। ওর মুখের দিকে তাকাতেই আমার সমস্ত আকর্ষণ জড়ো হলো ওর চোখ দুটোর দিকে। আমি অনেক মেয়ে দেখেছি, প্রেমে পড়েছি, ঘনিষ্ঠ হয়েছি। মেয়েদের সৌন্দর্য নিয়ে আমার রীতিমতো গবেষণা করা হয়েছে। আমার ধারণা ছিল এহেন কোনো মেয়ে থাকতেই পারে না যার সৌন্দর্য আমায় মুগ্ধ করতে পারে। নিশির চোখের দিকে তাকিয়ে আমার সেই আত্মবিশ্বাস অহংকার এক লহমায় ভেঙে গেল। এত গভীর কারো দৃষ্টি হতে পারে? ওই চোখে ডুব দিয়ে আমি সমুদ্রের তল থেকে এক্ষুনি যেন কুড়িয়ে আনতে পারি মুক্ত। ও আমার বোনের মতনই, যদিও নিজের কেউ নয়। ওর সঙ্গে আমার পরিচয়টা ভারী অদ্ভুতভাবে, জানিস। পরশু রাতে একটা কটেজে ছিলাম। হঠাৎই আমার দরজা ঠকঠক করে। দরজা খুলে দেখি ও দাঁড়িয়ে। গা তখন জ্বরে পুড়ে যাচ্ছে। দুদিন যত্ন নেওয়ার পরে আজ ওর জ্বর ছাড়ে। আমি ওকে অনেক জিজ্ঞাসা করেছি ওর নাম ধাম, কোথা থেকে এসছে, বাট ও কিছুই বলতে পারেনি। শুধু নামটুকু জিজ্ঞেস করায় বলেছে নিশি, বাকি একটাও কথা বলেনি। হয়তো ও নামটুকু ছাড়া কিছু বলতেও পারে না, মানসিক কোনো সমস্যা থাকবে হয়তো। এবার এমন একটা সমর্থ মেয়েকে একা একা ছেড়ে দিই কী করে বলতো। তারপর থেকে তাই আমার কাছে থেকে গেল। এবার তোর কাছে যে ব্যাপারটা নিয়ে এসেছি সেটা শেষ না করা অবধি নিশির ব্যাপারটা নিয়ে ঠিক করে ভাবতেও পারছি না। এবার এখন তোর কাছে আসবো, ওকে তো একা একা ফেলে রাখে আসতে পারি না, তাই নিয়ে এলাম। চিন্তা করিস না, ও জ্বালাবে না, বরং দরকারে অদরকারে অনেক সাহায্য করে দেবে। ওর কথা তোকে ফোনে বলতে সংকোচ হচ্ছিল, তাই ডিরেক্টলি একেবারে নিয়েই চলে এলাম। কিছু মাইন্ড করিসনি তো? এই না না, কি বলছিস? ও তোর বোনের মতন মানে তো আমারও তো তাই। আমার তো এক্সট্রা ঘর আছেই, থাকবে এখানে, অসুবিধা কি? বিধু আছে, ওরও সময় কাটানোর জন্য একজন লোক জুটে গেল, ভালোই তো হলো। হ্যাঁ, যাক, শান্তি পেলাম শুনে। এখন বল,
তুই কি আজ স্পটে যাচ্ছিস? মানে ডাইনি সন্দেহে যে হত্যাগুলো করা হচ্ছে তার রহস্য সন্ধানে যাচ্ছিস নাকি? মানে? আমি অবাক হলাম। মনে মনে ভাবছি, নীল কি করে জানলো আমি এখানে কি কাজে এসেছি? কিরে বল। হ্যাঁ, যাব আজ। কিন্তু তুই এসব কি করে জানলি? আরে ব্রাদার, আমি কি এমনি এমনি এসছি? তুই তো জানিসই, যেখানেই রহস্যের গন্ধ সেখানেই নীল হাজির। মানে? আমি চমকে চেয়ার থেকে দাঁড়ালাম। এই ছেলে বলে কি? ওই গ্রামে যাবে নাকি নীল? না না, তোকে আমি ওখানে যেতে দেবো না। কেন রে? ইতিমধ্যে বিধু বসার টেবিলে চা সহ ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। বিধু সম্ভবত নিশির কথা আন্দাজ করেনি। ওকে দেখে খানিক থমকে গেল। ওর চোখে মুখে কেমন যেন একটা সন্দেহ দানা বেঁধেছে। সেটা লক্ষ্য করে আমি বিধুকে আরেক প্লেট ব্রেকফাস্ট আনতে বললাম। আমার চোখ আবার নিশির দিকে গেল। সোফার এক কোণে বসে আছে চুপ করে। আমি লক্ষ্য করলাম ও ঠোঁটের গরমটাও যেন সবার চাইতে আলাদা। কাঁধের দুপাশে যে লম্বা মোটা বিনুনি দুটো দুলছে তা এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছে নিশির শরীরের আশেপাশে। ওর গায়ের রং চাপা, কিন্তু এই চাপা গায়ের রংটাই যেন ওকে আরও মোহময়ী করে তুলছে। আর কেন যেন মনে হলো নিশির শরীর থেকে গন্ধরাজ ফুলের সুবাস আমি পাবো। নীল আমার কথায় পাত্তা না দিয়ে ব্রেকফাস্টের প্লেট তুলে নিয়ে টোস্টে একটা কামড় বসিয়ে দিল। অনেকক্ষণ ধরে আমায় চুপ থাকতে দেখে সে আবার বলতে শুরু করলো। দেখ, আমি বুঝতে পারছি তুই ভয় পাচ্ছিস কেন। ব্যাপারটা সত্যিই কনফিডেন্সিয়াল, আমি জানি। এতদিনে মোটামুটি পুড়ে যাওয়া 7খানা লাশ পাওয়া গেছে। তুইও ভাবছিস হয়তো আমারও কিছু হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো বন্ধু, আমার কিচ্ছু হবে না। তাই বলছি ব্রেকফাস্ট করে নে, আজকে আমিও তোর সাথে যাব। নীলের গলায় সবসময় থাকে দৃঢ়তা। ওকে না করার মতন সাধ্যই আমার নেই। অগত্যা আজকে স্পট ভিজিটে ওকেও আমার সাথে নিলাম। ওকে নিয়ে যাওয়ার জন্য আমায় আলাদা করে স্পেশাল প্রেস কার্ড ইস্যু করতে হলো। ওকে মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের রিসার্চ হেডের কাছে সুপারিশ করেছি। ওর এসব ঝামেলা মেটাতে মেটাতে দেরি হয়ে গেল অনেকটাই। কিন্তু উপায় নেই। ওই যে বললাম, নীলের সাথে আমার ছোটবেলায় নিষ্পাপ মুহূর্তগুলো জড়িয়ে, তাই চাইলেও ওকে না বলার সাধ্যই নেই। আর আমি নিশ্চিত নীল আমার এই দুর্বলতা জানে। কিন্তু আমার কেন যেন যেতে ইচ্ছা করছিল না নিশিকে ফেলে। মনে হচ্ছিল ওর সঙ্গে যদি আমি একান্তে কিছুটা সময় কাটাতে পারতাম। না না, এসব কি ভাবছি আমি? আচ্ছা, নীল কি আমার এই নির্লজ্জ অভিলাষ বুঝতে পেরেছে? হয়তো পারছে না। ও বরাবরই আত্মভোলা, এসব ওর নজরে আসবে না। আজ বিকালে বাড়ি ফিরেই নিশির সঙ্গে একটু সময় কাটাতে হবে। এসব ভাবতে ভাবতেই আমার ঠোঁটে কেমন যেন বাঁকা হাসি ফুটে উঠল। অফিসে জিপে এভাবেই বসে ভাবছিলাম নিশির কথা। মাঝে মাঝে আবার দেখছিলাম নীলকেও। ও মুখ ডুবিয়ে আছে নিজের মোবাইলে, যেন কত কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি নীলকে আর একবার দেখলাম। মিথ্যে বলবো না, হিংসে হচ্ছে। আমার দাড়ি পাকতে শুরু করেছে, চুল উঠতে শুরু করেছে। আর নীলকে দেখে মনে হচ্ছে 25-এর যুবক। সুঠাম শরীরের পাশাপাশি চেহারা এক অদ্ভুত দীপ্তি। আচ্ছা, নিশি কি শুধু নীলের কোনো বোন গোত্রীয়? এরকম মোহময়ী একটা মেয়েকে কাছে পেয়েও কি নীল? আচ্ছা, আজকে যদি নীল আর আমার মধ্যে নিশিকে বেছে নিতে বলি, ও নিশ্চয়ই নীলকেই বেছে নেবে, তাই না? এসব ভাবতে ভাবতেই আমার চোয়াল শক্ত হয়ে গেল। নীল হঠাৎ আবার বলতে শুরু করলো। শোন, আমার প্রিপারেশন শেষ, বুঝলি? যা যা তথ্য সংগ্রহ করেছিলাম সবই একবার দেখে নিলাম। তো সেই গ্রাম কত দূর? আরও ঘন্টাখানেক, একেবারে অনুন্নত জায়গায়। রাস্তাটা দেখে বুঝতে পারছিস না? অদ্য গ্রামগঞ্জ না হলে কি আর এমন রটনা ছড়ায়? আচ্ছা নীল, একটা কথা বল, তুই তো যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি। সব ছেড়ে দিয়ে এমন ভ্যাগাব্যান্ডের মতো ঘুরছিস কেন? মানে কোনোদিনও সংসারী হওয়ার ইচ্ছে হয়নি নাকি অন্য কোনো মেয়ে? আরে থাম 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 বন্ধু, তুমি ভুল করলে। আমাকে দেখতে বন্য হলেও আমি একেবারে ব্যাগাবান নই। তো তোকে আমার একটা পরিচয় দিয়ে রাখি। দেখ, আমার কাজ হলো এই সমস্ত রকমের কুসংস্কার দূর করা, মানুষের মধ্যে বিজ্ঞানের আলো ছড়ানো। তোর কি মনে হয় এই আমার প্রথম কাজ? না বন্ধু, আমার ব্যাকগ্রাউন্ড তার মানে তুই চেক করে দেখিসনি। অবশ্য তো সময় কোথায়। যাই হোক, এই গ্রামের আদিবাসীটাই আমার নেক্সট প্রজেক্ট। তাই বলে এইসব কাজ? তুই ফিল্ড ওয়ার্ক না করে ল্যাব ওয়ার্কও করতে পারতি। সেসব অনেক বেশি অনারেবল, প্লাস পরিশ্রম আর রিস্কও কম। দেখ, তুই তো ছোটো থেকে জানিসই আমার জেদ কেমন। লোকে যেটাকে নিষিদ্ধ বলে সেটার প্রতি আমার নজর বেশি। সমাজ যেটাকে বারণ করে রেখেছে সেই বারণ ভাঙাটাই আমার যেন পণ। যে কারণে ক্রিমিনাল সাইকোলজির ওপর পিএইচডি করেও অনেক সময় আউট অফ সিলেবাস কাজগুলো করে থাকি। সেসব বুঝলাম। আরেকটা কথা বল,
আমি যে ইনভেস্টিগেশনে রয়েছি তুই জানলি কি করে? আরে বস, শুধু কি তাই, আরও জানি। যেভাবে এই একই প্যাটার্নে খুনগুলো হচ্ছে, তোদের ধারণা এ কোনো সিরিয়াল কিলারের কাজ। যদিও গ্রামবাসীরা মনে করছে একটা ডাইনির অভিশাপ। 3 বছর আগে নাকি একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল ডাইনি সন্দেহে, আর সেই মেয়েটাই বলে নাকি মৃত্যুর পূর্বে অভিশাপ দিয়ে গিয়েছিল যে পুরো গ্রাম ওর মতোই জ্বলে পুড়ে ছাই হবে। সেই অভিশাপটাই নাকি 3 বছর পর সত্যি হচ্ছে। আমি ওদের এই ভ্রান্ত ধারণাগুলোই দূর করতে চাই, যাতে সবাই তোদের ইনভেস্টিগেশনে এগুলো কাজে আসতে পারে। দেখ নীল, আমি জানি না তোকে কে এসব ইনফরমেশন দিয়েছে আর কেন, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি তুই এরপর আমায় কী অনুরোধ করতে চলেছিস। আর আমি এটাও জানি তোকে কোনোভাবেই সাহায্য আমি করতে পারবো না, যেটুকু করার করে দিয়েছি। উফ সমীরণ, এত ঘাবড়াচ্ছিস কেন? উপর মহলে আমার কথা বলা আছে, তোকে শুধু একটু সুপারিশ করতে হবে, আর তো কিছু না। প্রেস কার্ডেও কথা বলাই ছিল, তাই জন্য তো এত তাড়াতাড়ি কার্ডটা পেয়ে গেলাম। আজ ভাবছি একটা রাত ওখানে থেকে যাব, অন্তত সেই অভিশপ্ত জায়গাটা দেখে যাব যেখানে এই মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল। মেয়েটাকে সবাই ডাইনি সন্দেহ করলো কেন? পিছন থেকে কেউ কলকাঠি না নাড়লে তো এই ঘটনা ঘটে না। অন্ধবিশ্বাস হঠাৎ করে জাগে না রে, সূক্ষ্মভাবে মানুষের দুর্বলতার জায়গা খুঁজে সেখানে অন্ধবিশ্বাস জাগানো হয়। ব্যাপারটা কি বলতো, নিখুঁত একটা প্ল্যান্ড কাজের মতো। দেখ, আমি থাকলে তো সুবিধাই হবে। একবার যদি আমি প্রমাণ করে দিতে পারি ওসব অভিশাপ টভিশাপ ভাঁওতা, তাহলে তোরা সহজেই গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করতে পারবি। তাহলে তোদের ইনভেস্টিগেশনে জলদি এগোবে। সারা জীবন কি এই একটা প্রজেক্টেই সময় নষ্ট করে যাবি নাকি? নীলের কথাটা আমার মনে ধরেছে ঠিকই, কিন্তু ভয়ও পাচ্ছি। আরে কি এত ভাবছিস বলতো তুই? কি এখনো ওই ভীতুটাই আছিস? আমি আর কিছু বললাম না। আমার চোয়াল ক্রমশ শক্ত হয়ে উঠেছে, ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। কেন যেন মনে হচ্ছে নীলের সাথে দেখা না হলেই ভালো হতো। কেউ কি ইনফরমেশন দিয়েছে সেটা খুঁজবই, তার কপালে সত্যিই দুঃখ আছে। এদিকে নিশির চিন্তায় আমি মাঝে মাঝে ঘুরে চলে যাচ্ছি। কি যে হচ্ছে আমার। কিছুক্ষণের মধ্যেই আমার ড্রাইভারের ডাকে ঘোর ভাঙল। আমরা স্পটে এসে গিয়েছি। গ্রামটা রুক্ষতায় ভরা। এই কদিনের ঘটনায় গ্রামটাকে যেন শ্মশানে পরিণত করেছে। রাস্তাঘাটে যে 2-3 জনকে দেখা যায় তাদেরকেও দূর থেকে মৃত মনে হয়। দুশ্চিন্তায় আর ভয়ে কেউই ঘর থেকে আর বেরোতে চাইছে না। নীল বলল, আচ্ছা শোন না, তুই একটু ওই জঙ্গলের দিকটা দেখ, আমি একটু ওই লোকালয়ে ঘুরে আসি, বুঝলি? তারপর নয় সেই অভিশপ্ত বাড়িটায় যাবো যেখানে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়েছিল মেয়েটাকে। আমি হ্যাঁ না কিছুই বললাম না। আমি জানি আমার বক্তব্যের ধার ও ধারে না। শুধু বললাম, যাই কর তাই কর, কিছু খাবি না। জল বা যে কোনো খাবার কোনোটাই না। ড্রাই ফ্রুট আর মিনারেল ওয়াটার যা আছে সেটাতেই কাজ চালাতে হবে। আরে হ্যাঁ রে বাবা, ওইটুকু বুদ্ধি আমার আছে। এই বলে নীল চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে বাকি 2-3 জনকে নিয়ে জঙ্গলে ঢুকলাম। জঙ্গলে ঢুকলেও ঠিক করে কাজ করতে পারছিলাম না। কি যেন হচ্ছে ভেতরে, মনোসংযোগ করতেই পারছি না। 3-4 স্যাম্পেল নিতে গিয়ে হাত ফসকে বেরিয়ে গেল। আমার বাকি সহকর্মীরা অবাক হয়েই দেখছিল আমাকে। আমি যত একা হচ্ছি, নিশির চিন্তা আমায় আরো অস্থির করে তুলছে। এটা ঠিক, আমি অনেকদিন এখানে একাই আছি, কোনো নারী সঙ্গ ছাড়াই। তার জন্য কি এমন হচ্ছে? চোখ বুজে আমি নিশির কথা ভাবতে থাকি। কেমন এক তন্দ্রা ঘিরে ধরে আমায়। এই সময় ফোন বেজে ওঠে, ঘোর কাটে। ফোনে রয়েছে বিধু। বাবু, আপনি কখন বাড়ি আসবেন? এমনিটা কেমন যেন অদ্ভুত, আমার আমার ভয় করছে। কেন, কি হয়েছে? বাবু, তোমরা শিক্ষিত মানুষ, জানি বিশ্বাস করবা না, কিন্তু আমরা বিশ্বাস করি। আমাদের গ্রামে এক সাধু বাবা আছে। প্রতি শনিবার আমি সেইখানে যাইতাম। তিনি বলেন অমাবস্যার দিন যদি শনিবার হয়, ডাকিনীদের উৎপাত অনেক বাড়ে। তারা মানুষের বেশে আমাদের লোকালয়ে আসে আর মানুষদের বশ করে। এভাবে তারা মানুষদের মধ্যে মিশা যায়। তারপর সুযোগ বুঝা নিজেদের সাধনার জন্য মানুষগুলারে হত্যা করে। আজও অমন শনিবার, তার মধ্যে হিসাব কইরা দেখছি আজও অমাবস্যা। ওসব আজগুবি গল্প কে শোনায় তোকে? আজগুবি নয় গো, আমাদের গ্রামে এক বুড়ি ছিল। গ্রামের এক কোনায় সে থাকতো নির্জনে। তার নজর ছিল খুব খারাপ। একবার কারোর দিকে সে দৃষ্টি হানলে কিছুদিনের মধ্যেই সে শুকায়া মইরা যাইতো। আমাদের গ্রামের পলাশ বলে একটা বাচ্চা ছেলের দিকে নজর দিছিল। বিশ্বাস করবে না বাবু, বাচ্চাটার শরীর তারপর থেকে শুকায় যাইতে লাগলো। 1 মাসের মধ্যে বাচ্চাটা মুখে রক্ত পিলা মরে গেল। এটা টিউবারকিউলোসিসের লক্ষণ। তারপর কি করলি তোরা? আর কি, ডাইনিটারে বেঁধে জ্যান্ত পুরে
তুলে দিছিল সবাই। ইস, তোরা কি মানুষ? এসব কুসংস্কারে মানুষ হত্যা করে? ও পয়সা থাকলে আরো মানুষরে মারতো। আর তোমার ঘরে ওই মাইয়াটা দৃষ্টি ওরমি পাথরের মতন। ওরে আবার ঘরে আনছো, ও যদি ডাইনি হয়। চুপ কর তো। আর একটা বাজে কথা বলেছিস যদি আরেকবার। একে ব্যস্ত আছি, ফোন করে এসব বলছে। যা নিজের কাজ কর। ওহো, ভালো কথা বলি দেখে আমারে বক, যা মর্জি করো গা। তবে দেখো বাবু, শুনেছি ডাইনিদের ছায়া দেখা যায় না। যদি এই মেয়েটার বিধু, মাথা খারাপ করিস না, আমি বিকেলেই ফিরবো। আশা করি তখন আর তোর ভয় লাগবে না। এবার ফোন রাখ, আমায় কাজ করতে দে। এই বলেই ফোনটা রেখে দিলাম। নিশির ব্যাপারে এমন আজগুবি সব কথাবার্তা শুনে আমার মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। আর কাজই করতে ইচ্ছে করছে না। মনের মধ্যে এলোমেলো অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে, যেন ঘুমন্ত এক শয়তান জাগ্রত হচ্ছে আমার ভেতরে। অনেক ভাবনা চিন্তা করে আমি আবার ফোনটা তুলে নিলাম। একটা জরুরি কল করা দরকার। সেদিন কাজের বেশি কিছু হলো না। খানিক বাদে নীলও ফিরে এলো। আমরা বাড়ির পথে রওনা দিলাম। ঘন্টা দুয়েক পর বাড়ি ফিরলাম। নীল আর আমি দুজনেই ভীষণ চুপচাপ হয়ে বসে রয়েছি। বাড়ি আসতেই নীল বলে উঠল, শোনা সমীরন, আমি একটু ছাদে যাই বুঝলি, একটু ধোঁয়া দিতে হবে বুদ্ধির গোড়ায়। জানিসই তো একটা অভ্যেস আছে, তুই তো আবার স্মোক করিস না। হুম, যা। চোখ বুঝে সোফায় এলিয়েছিলাম খানিকক্ষণ। হঠাৎ একটা চিৎকার শুনে আমি জলদি হাজির হই ছাদে। দেখি নীল একটা মোটা থাম ধরে হাঁপাচ্ছে। পেছনে দাঁড়িয়ে আছে নিশি। কি হলো তোর? আর একটা আচমকা ধাক্কায় বেশা মাথায় পড়েছিলাম। হাতের কাছে মোটা থামটা ছিল, সেটা ধরে কোনো মতে সামনে গেছে। বাপরে। হঠাৎ বিধু বলে ওঠে, আমি আমি স্পষ্ট দেখেছি বাবু, ওই 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 মেয়েটাই ধাক্কা দিছে। দেখো দেখো, আবার কেমন করে তাকাচ্ছে। আমি যাই গো বাবু, ওর দৃষ্টিতে আমি নইলে শুকায় মরুম। নীল কিছুক্ষণ পর স্বাভাবিক হয়। অবাক হয়ে তাকিয়ে থাকে নিশির দিকে। তারপর ধীর পায়ে ওর কাছে এসে বলে, নিশি, তুমি ধাক্কা দিয়েছো আমায়? নিশি জোরে জোরে দুপাশে মাথা নাড়ায়। তবে ও যে বললো ছাদে তো আর কেউ ছিল না, আমি এসে দেখলাম তুমি ছাদে ঘুরে বেড়াচ্ছিলে। তবে হঠাৎ নিশি ঠোঁট উল্টে কান্না শুরু করলো। কি আর বলবে নীল। ওকে বুকে জড়িয়ে নেয়। আমার বুকের ভেতরে তখন কেমন যেন একটা চাপা ক্রোধ দলা পাকাচ্ছে। আমিও যদি নিশিকে ওইভাবে জড়িয়ে ধরতে পারতাম, আমার কি তেমন সুযোগ আসবে না? গভীর ভাবনায় ডুবে আছে নীল। অনেকক্ষণ নিশি পাশে বসে মাথা নিচু করে। আমি নীলকে জিজ্ঞেস করি, কি ভাবছিস এত? নিশি এরকম করে না জানিস তো। এতটা সময় তো আমার কাছে আছে, ওকে কখনো এরকম আচরণ করতে দেখিনি। কি যে হয়েছে মেয়েটা, কেন যেমন করছে? নতুন জায়গা, নতুন মানুষ, একটু হয়তো ঘাবড়ে আছে। আর ও হয়তো ইচ্ছে করে করেনি, খেলার চলে। না রে, কিছু একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। এর মধ্যে বিধু চা নিয়ে হাজির। নীলের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলে, এত ভেবো না দাদা বাবু, ওই মেরে বিদায় করো, সব ঠিক হয়ে যাবে। বিধুর হাত থেকে চা নিয়ে সবে খেতে যাবে নীল। এমন সময় নিশি হঠাৎ ধাক্কা দিয়ে কাপটা ছুঁড়ে ফেলে দেয়। কাপটা শব্দ করে ভেঙে পড়ে যায় মেঝেতে। এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় নীলের। প্রচন্ড রাগে নিশির গালে কষে চড় লাগায় ও। কি করছো নাকি তুমি? পাগল হয়ে গেছো নাকি? কাপটা ফেলে দিলে কেন? যাও এক্ষুনি এখান থেকে, আমি কালই তোমায় এখান থেকে নিয়ে চলে যাবো। ভীষণ রকম অসভ্যতা করছো তুমি, যাও। নিশি প্রবল অভিমানে নীরবে কাঁদতে থাকে। তারপর কড়া দৃষ্টি হানে বিধুর দিকে। ওই চোখের দিকে তাকিয়ে বিধুর ভেতরটা কেমন যেন শুকিয়ে যায়। হাত পা কাঁপতে থাকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি। নিশি দৌড়ে চলে যায়। বিধু ভাঙা কাপের টুকরোগুলো পরিষ্কার করতে করতে নীলকে বলে, দাদা বাবু, সাবধানে থেকো। কোনো ভয় লাগলে ঠাকুরের নাম করো গো, ঠাকুরের নাম করো। আমি আমি আরেক কাপ চা করে দিচ্ছি গো। তোমার চা দিয়েই আমি বাড়ি ফিরবো। আর শনিবার রাতে আমি বাড়িতে যাই কি না। বিধু চলে যেতেই নীল আবার চিন্তিত হয়ে পড়ে। আমি এবার নীলকে বলি, এটা কিন্তু তুই ঠিক করলি না। নিশিকে ওভাবে চড় মারা একদম ঠিক হয়নি। মেয়েটা কথা বলতে পারে না, তাই হয়তো নিজের সমস্যা বলতে পারছে না, তাই বলে ওভাবে মারবি? কিভাবে কাঁদতে কাঁদতে চলে গেল বলতো? আমার ভালো লাগছে না রে, তুই একটু দেখ না গিয়ে কি হয়েছে মেয়েটার। হয়তো কষ্ট পেয়েছে, ওরম করে বললাম তখন। এই সুযোগটাই খুঁজছিলাম আমি। আর দেরি না করে সোজা চলে গেলাম নিশির কাছে। এর মধ্যে বিধু আবার চা নিয়ে হাজির হয়। আমি বিধুর দিকে আর চোখে তাকিয়ে হাসি। নিশি বিছানার উপর উপর হয়ে শুয়ে কাঁদছে। কান্নার দমকে দমকে ফুলে ফুলে উঠছে ওর পিঠ। নিশির চুলটা এখন খোলা। সেই খোলা চুলের সম্মোহনে
আমি এগিয়ে যাই নিশির দিকে। ওর পাশে শোয়া হয়ে নাক ডুবিয়ে দিই সেই চুলে। এই চুলের গন্ধ আমার বড় চেনা লাগে। গন্ধরাজ নাকি হাসনানা নাকি বেল, কোন ফুলের মায়ায় ভরা নিশির শরীরের ঘ্রাণ। আমার অবাধ্য হাত দুটো এবার চাপটে ধরতে যায় নিশিকে। ওর কাঁধের কাছে আমার গরম নিঃশ্বাস পড়তে থাকে। নিশি, তুমি আমার কাছে থেকে যাও শোনা। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার পায়ের কাছে এনে হাজির করব, আর কারোর সঙ্গে তোমায় থাকতে হবে না। হঠাৎ আমার মনে হলো এরকম একটা মুহূর্ত আমি আগেও উপভোগ করেছি। এমন কথাই আগে কাউকে বলেছি। নিশির কান্না থেমে গেল। ও আস্তে আস্তে আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো। এবার ও মুখ তুলে তাকাতেই আমার হাসি কোথায় যেন মিলিয়ে গেল। কোথায় গেল নিশির সেই মায়াবতী চেহারা? নিশির পুরো মুখ গলে গিয়েছে যেন, এক পাশ থেকে চামড়া কুচকে ঝুলতে শুরু করেছে। বাম চোখের কোটরটা পুরো গর্ত, চোখের ভেতরের মনও যেন গলে গিয়েছে। ডান পাশের চোখটা শুধু ঠিক আছে। শুধু তাই নয়, নিশির অনাবৃত্ত বাম হাতের দিকটাও কিছুটা ঝলসানো। এক দু জায়গায় ক্ষয়ে যাওয়া হাড়ও দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকার নেমে এলো। রাত্রে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। আমি নিশির সেই বিভৎস মুখের দিকে তাকাতে পারছি না। গা গুলি উঠছে। এসব কি দুঃস্বপ্ন? আমি কি গভীর ঘুমে আচ্ছন্ন, নাকি নিশি সত্যি ডাইনি যেমন বিধু বলেছিল? হঠাৎ আরও একটা জিনিস দেখে আমার ঘাম ঝরতে শুরু করলো। বিধু বলেছিল ডাইনিদের নাকি ছায়া দেখা যায় না। নিশির দিকে আবার কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাশ লাইটটা ধরেছিলাম আমি। না, দেয়ালে কোনো ছায়া নেই ওর। এবার ওকে সত্যি ভয় পেতে শুরু করলাম আমি। মাথা ঘুরছে খুব। মনে হচ্ছে আমি অচেতন হয়ে যাব এক্ষুনি। জ্ঞান যখন ফিরল, নিজেকে আবিষ্কার করলাম সেই জঙ্গলের সামনে, যেখানে আমি আজ সকালে স্যাম্পল জোগাড় করতে গিয়েছিলাম। এই কি করে সম্ভব? আমি তো খানিক আগেই নিশির সঙ্গে আমার ঘরে ছিলাম। আমি উঠে দাঁড়ালাম। কী করব বুঝতে না পেরে জঙ্গলের আরও খানিকটা গভীরে ঢুকলাম। ঘুটঘুটে অন্ধকার। অদ্ভুতভাবে আমার হাতে তখনও মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করা। এখানকার গাছগুলো লম্বা, শুকনো ডাল আর পাতায় ভরা, তাই জঙ্গলের ভেতরেও তাপ কমেনি। হাঁটতে হাঁটতে আমি একটা গাছ দেখতে পেলাম। হাত 10 দূরত্বে দাঁড়িয়ে আছে সেটা। এই গাছেই বেঁধেই মারা হয়েছিল মেয়েটাকে। তার মানে মেয়েটার ঘরও কাছে পিঠে। গাছটাকে দেখতেও অদ্ভুত, কেমন পিঠে কুচ বাবা বৃদ্ধের মতন ঝুঁকে আছে যেন। তবে সবচেয়ে অদ্ভুত গাছের ডালপালা আর পাতাগুলো। এই অঞ্চলে কোনো গাছেরই এত ডালপালা বা পাতার সমাহার দেখা যায় না। সেই ভারেই গাছটা ঝুঁকে পড়েছে। গাছের নিচে রাতের থেকেও বেশি জমাট বাঁধা অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এমন সময় আমি আবার দেখতে পাই নিশিকে। ওর মুখটা এখন আর বিভৎস পোড়া নয়। এত অন্ধকারেও যে আমি কি করে ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি জানি না। আমি জানি এসব নিশিরই কোনো অলৌকিক কর্মকাণ্ড, কিন্তু আমার নিজের উপর আর কোনো সংযম নেই। আমি সম্মোহিতের মতন এগিয়ে যাচ্ছি ওর কাছে। ওর কাছে পৌঁছাতেই আমি দেখি নিশি পুরোপুরি নগ্ন। সেই আবেদনময়ী শরীরের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গলার নিচ দিয়ে নামতে নামতে উঁচু হয়ে এসেছে স্তন জোড়া, যেন ঢাল বেয়ে নেমে আসে দুটো উঁচু উপত্যকা, যার উপর সবুজ ঘাসের গালিচা বিছানো। সেখানে মাথা রাখলেই বড় আরামের ঘুম আসবে। স্তনের নিচের অংশ এতটাই মসৃণ আর তা এত সুন্দরভাবে মিলিত হয়েছে নাভিতে, যেন একাধিক নদী মিলিত হয়েছে মোহনায়। তার নিচে সুগঠিত যোনি অংশ, সেখানে যে অনাদৃত এক সমুদ্রের সন্ধান পাওয়া যাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই নোনা জলের উষ্ণ ঢেউয়ে ভেসে যেতে ইচ্ছা করছে আমার। ধীরে ধীরে আমার সমস্ত শরীর কাঁপিয়ে পুরুষত্বের হরাক বান এসে পড়ে। মুহূর্তেই আমার ভেতরকার সমস্ত বিভৎসতা ছাপিয়ে তার কামের তীব্র বেশ ছড়িয়ে পড়ে শিরায় শিরায়। তার অবাধ্য পুরুষঙ্গ নিজেকে জাহির করে জানায় সে প্রস্তুত সম্ভোগের জন্য। সমীরণ, সমীরণ, যাস না সমীরণ! আচমকাই আমার নামটা শুনে আমার সম্মতি ফিরল। এ কি করছিলাম আমি? জেনে বুঝে কোন ফাঁদে পা দিচ্ছিলাম? ইতিমধ্যে টর্চ হাতে নীল আমার কাছে এসে আমায় ঝাঁকাতে থাকে। কি, তুই ঠিক আছিস সমী? এই সমীরণ! নিশি, নিশি কোথায়? নিশি? তুই এখনো বুঝতে পারছিস না না সমীরণ? এখনো নিজের দোষগুলো স্বীকার করবি না সমীরণ? যদি বেঁচে থাকতে চাস তাহলে প্লিজ নিজের অপরাধগুলো স্বীকার করে নে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। আমার পা টলছে তখনও।
নাকে যেন এখনো ভেসে আসছে নিশির শরীরের মাদকীয় গন্ধ। আমরা এখন আমার বসার ঘরে বসে। আমি এখন অনেকটা ধাতস্থ। খানিক আগে সবকিছু কেমন দুঃস্বপ্নের মতন লাগছে। আমি নীলকে বললাম, নীল নীল আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর নীল। আর নাটক করিস না ভাই, সন্দেহ আমার আগে থেকেই ছিল, প্রমাণ খোঁজার জন্যই তো এখানে আসা। প্লিজ বলে দে। আমার মাথা ঘুরে গেল খানিকক্ষণের জন্য। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কি বলছি নীল? আমার মাথায় কিছুই ঢুকছে না। নীল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাই। আমায় বুঝিয়ে বল, কি করেছি আমি? কি আমার দোষ? আর কোন দোষ স্বীকার করতে হবে আমাকে? অপরাধ স্বীকার করে নে সমীরণ, তোর জন্য এটাই মঙ্গল। তোর সমস্ত কথা রেকর্ড হচ্ছে ঘরে লুকিয়ে রাখা ক্যামেরায়। আমি সন্ধেবেলায় সব সেট করে রেখেছি। তুই বাঁচতে পারবি না সমীরণ, শাস্তি তুই পাবি। অপরাধ স্বীকার করলে হয়তো শাস্তির একটু লঘু হতে পারে। তুই যে বিধুকে বলে ছাদ থেকে আমায় ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলি, কিংবা কিছুক্ষণ আগে চায়ে ঘুমের ওষুধ নিশি আমাকে, যাতে তুই একটুখানি নিশির সঙ্গে, সত্যি ছি সমীরণ, ছি। হ্যাঁ, নিশি আমাকে বাঁচানোর চেষ্টা করেছে সমীরণ। বন্ধু হিসাবে আমি তোর এই অপরাধটা ক্ষমা করতেও পারি, কিন্তু বাকি কেউ কিন্তু ক্ষমা করবে না। তুই প্লিজ অপরাধ স্বীকার করে নে সমীরণ। আর যদি একান্তই না করিস তাহলে আইনও তোকে ওর হাত থেকে বাঁচাতে পারবে না। কার হাত থেকে? বুঝতে পারছিস না? না কার হাত থেকে? নিশির হাত থেকে। মানে? দেখ, ব্যাপারটা আমার কাছেও বিশ্বাসযোগ্য নয়। তুই তো জানিস আমি ভীষণভাবেই একটা যুক্তিবাদী মানুষ। আজ পর্যন্ত ভূত প্রেত দৈত্য দানব কিছুরই বিশ্বাস করিনি। তো নিশি এসে আমার সেই বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। আমি নিজেকেই এখনো বিশ্বাস করতে পারি না যে নিশি বলে আদতেও কেউ নেই, বা হয়তো আছে যার অস্তিত্ব আমরা এই বাস্তব জগতের অস্তিত্বের সঙ্গে মেলাতে পারি না। এখানে আসার আগে অবধি নিশিকে নিয়ে আমার একটুও সন্দেহ হয়নি, কিন্তু এখানে আসার পর, গ্রামের ওই পোড়া বাড়িতে ঢোকার পর, সেই তথাকথিত ডাইনির খোঁজ করার পর আমি বিস্মিত হয়েছি। শুধু এত বিস্মিত আগে কখনো হইনি। এমনকি তুই এই বাড়ি থেকে সেই গাছতলায় কিভাবে পৌঁছলি, সেটাও তো অবাক করার মতোই বিষয়। কি বলতে চাইছিস তুই? নীল এবার পকেট হাতড়ে কি যেন একটা বার করে। দেখ তো চিনতে পারিস কিনা। আমি দেখলাম পুরনো একটা ছবি, ধুলো আর কাদা লেগে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এক ছেলে আর একটা মেয়ের ছবি। ছবিটাকে দেখে আমার সব মনে পড়ে গেল। ছবির মতন ভেসে উঠতে থাকলো এক একটা দৃশ্যপট। মেয়েটির নাম ছিল রজনী। রজনী আমার অনেক অনেক প্রিয়সীর ভিড়ে একজন ছিল। মনে পড়েছে সমীরণ? হ্যাঁ, ওর নাম ছিল রজনী। রজনীর সঙ্গে আমার 3.5 বছর আগে এই গ্রামেই দেখা। তখন এই গ্রামে আমি এসেছিলাম অন্য একটা কেসের ব্যাপারে। কাজে আর এই গবেষণা করতে গিয়েই আমি আবিষ্কার করেছিলাম রজনীকে। জঙ্গলের ভেতরে আমি প্রথম যখন ওকে দেখি, অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। অমন বুনো সৌন্দর্য আমি আর কোনো মেয়ের মধ্যে দেখিনি। রজনী ছিল বাপ মা মরা মেয়ে। এক বুড়ি ঠাকুমার কাছে তার বেড়ে ওঠা। সেও গত হয়েছিল বছরখানেক আগে। একাকী রজনীর দরকার ছিল ভরসার, আশ্বাসের। আর আমার দরকার ছিল রজনীর মতো যোগ্য সঙ্গীর। যে কোনো কেস সলভ করতে গিয়ে এতটাই ফ্রাস্ট্রেটেড লাগতো, মাঝে মাঝে যে কোনো একজনকে কাছে বুকে জড়ানোর একটু জায়গা দরকার হয়। রজনী ছিল আমার সেই অস্থায়ী আশ্রয়। আমি রজনীর সঙ্গে জঙ্গলের আনাচে কানাচে চষে বেরিয়েছি, যা আমার কেস সলভ করতেও অনেক সাহায্য করেছিল। ডাকাবুকো মেয়ে ছিল রজনী, কিছুতেই ভয় ছিল না। হাতের তালুর মতো চিনত জঙ্গলটা। আমার তাতে সুবিধাই হয়েছিল। ওর সঙ্গে আমার মেলামেশা কারোর চোখে খুব একটা পড়েনি। গ্রামের মানুষও আমাকে খুব একটা বেশি চিনত না, কারণ আমি রজনীর সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটাতাম। রজনীর ঠাকুমাকে অনেকেই ভালো চোখে দেখতো না। অনেকে বলে তিনি নাকি টুকটাক জানতেন, তাই রজনীকে সবাই এড়িয়েই চলতো। একাকী রজনী তাই আমার উপর নির্ভরশীল ছিল। এর মধ্যে আমাদের ঘনিষ্ঠতাও বেড়েছিল অনেকটাই। কিন্তু আমার কাছে এসব শুধু দেওয়া নেওয়ার খেলা। তাই আমার কাজ ফুরোলে আমি শহরে ফিরতে চাইলাম। রজনী বাধা দিল। শুধু বাধা যে দিল তাই নয়, একটা বড় সমস্যা তৈরি করলো। কি সমস্যা? রজনী গর্ভবতী হয়ে পড়েছিল। ও আমার সঙ্গে শহরে ফিরতে চাইছিল। এসব ঝঞ্ঝাট আমি এড়াতে চাইছিলাম। কোথা না কোথাকার একটা গেও মেয়ে সেখানে আমার বিবাহিত স্ত্রী হবে। লোক সমাজে মুখ দেখাবো কি করে? আর সেই বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য তুই এত বড় একটা ক্রাইম করলি। গ্রামে রটিয়ে দিলি রজনী আসলে ডাইনি। শুধু তাই নয়, এটাও রটিয়ে দিলি ওর গর্ভে যে সন্তান আছে সেটা আসলে শয়তানের দূত, যে পৃথিবীতে এলে নাকি পুরো গ্রামটা ধ্বংস করে দেবে। গ্রামবাসীরা তো আছেই, আগে থাকতেই ওকে ডাইনি সন্দেহে দেখতো। তোর অ্যালিগেশনটা সেটা আরও জোরালো করে প্রমাণ করে দিল। বাচ্চা যাতে পৃথিবীতে না আসে তার একমাত্র উপায় হচ্ছে মায়ের মৃত্যু। সত্যি, আর হলেও সেটাই, তাই না? রজনীকে সেই গাছের সঙ্গে বেঁধে জ্যান্ত পোড়ানো হলো।
গ্রামের এক সালিশি সভায় 7 জন গ্রামের মাথা মিলে রজনীকে জ্যান্ত পোড়ানোর সিদ্ধান্ত নেয়। শুধু ওরা কেন সমীরণ, তুইও তো কোথাও না কোথাও গিয়ে ওর হত্যাকারী। আমি মাথা নিচু করে রইলাম। মনের গহনে লুকিয়ে রাখা